This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো। বসিরহাটেও এবার ভুতুরে ভোটারের হদিশ পাওয়া গেল। 6 নম্বর ওয়ার্ডের একটি বুথ থেকেই ভোটার লিস্টে 26 জন মৃত ব্যক্তির নাম। 6 বছর আগে মৃত ব্যক্তির নামও ভোটার তালিকায় রয়েছে। বসিরহাটে ভুতুরে ভোটারের হদিশ, 6 নম্বর ওয়ার্ডের এক বুথেই ভোটার লিস্টে 26 জন মৃত ব্যক্তির নাম। কিভাবে ঘটলো এই ঘটনা জানাবেন আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, দেখো, স্বাভাবিকভাবেই এখন ভোটার তালিকা নিয়ে চর্চা চলছে এবং যে সমস্ত জায়গায় এরকম ভুতুরে ভোটার রয়েছে সেই সমস্ত এলাকার বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা যখনই চর্চায় বসছেন বা সেই বুথের তালিকা নিয়ে বসছেন তখনই এরকম মুহুর্মুহু ভুতুরে ভোটার উঠে আসছে। এক্ষেত্রে যেটা হয়েছে, বসিরহাটের এই যে বুথ, এই বুথে 984 জন ভোটার রয়েছে এবং তার মধ্যে তারা দেখেছেন যে 26 জন এরকম মৃত ভোটার রয়েছে যাদের নাম এই তালিকায় রয়েছে। কিন্তু এই তালিকা বাদ দেওয়া উচিত ছিল, কারণ 2025-এর যে ভোটার সংশোধনী লিস্ট তৈরি হয়েছে সেই লিস্টের অনেক আগেই এরা মারা গেছেন। সেক্ষেত্রে তাদের পরিবারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে জমা দিয়ে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনটেন করে দেওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু এই নামগুলো রয়ে গেছে, স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে এটা আসলে ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বা শাসক দল তারা এই ব্যবস্থাপনা রেখেছে এবং ভোটের সময় তারা গিয়ে ভোট দেবে। যদিও তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে তারা বারবার একই কথা বলে আসছে যে যদি তাদের এটাই দরকার হতো তাহলে তো এই নির্বাচন কমিশনের যে সিকিউরিটি থাকে সেটা ভেদ করে কি করে সম্ভব। এটা আসলে তাদের দরকার নেই। তারা তাদের যে ভোট সেই ভোটেই তারা জিতে আসেন, সেটাই তাদের দাবি। ধন্যবাদ দীপ। পূর্ণিমা হালদার আপনার কে হয়? আমার ঠাকুমা হয়। বলছি আপনার ঠাকুমা তো মারা গেছে বহুদিন আগে। হ্যাঁ, প্রায় 1 বছরের উপরে। হ্যাঁ, কিন্তু আপনার ঠাকুমার নাম এখনও ভোটার লিস্টে রয়েছে, এই বিষয়ে আপনি কিছু জানেন? না, এটা তো আমি কিছু জানি না, কারণ আমাদের তো ভোটার লিস্ট সেইভাবে দেখা হয় না বা খোঁজও নেওয়া হয় না। ঠিক আছে, ওটা আমাদের দেখতে হবে, কিন্তু আশা করি ডেথ সার্টিফিকেট তো আমাদের বেরিয়ে গেছে অনেক, না থাকাটাই স্বাভাবিক। ম্যাডাম, অঞ্জনা গোস্বামী আপনার কে হয়? শাশুড়ি। শাশুড়ি কত বছর আগে মারা গেছে? 6 বছর। আচ্ছা, এই হলো তার মানে আগস্টে আসলে 21শে আগস্ট আসলে 6 বছর হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার 6 বছর হয়েছে আর কি। বলছি ডেথ সার্টিফিকেট তো নিশ্চয়ই তুলেছিলেন তো? আচ্ছা, কিন্তু আপনার শাশুড়ির এখনো ভোটার লিস্টে নাম রয়েছে, এটা নিয়ে কি বলবেন? আমি কি বলবো বলুন তো। আপনারা জানেন ভোটার লিস্টে নাম রয়েছে? না, আমি ঠিক জানি না। হ্যাঁ, বহু বছর আগে। আমি বলছি, আমি কিছু নাম আছে, 2-1 নাম আছে 22 সালে পৌরসভা ভোটের আগে মারা গেছে। পৌরসভা ভোটে তারা ভোট দিয়েছে, 2024 লোকসভা ভোটে তারা ভোট দিয়েছে। কি করে ভোট দিল? তাদের আত্মারা ভোট দিয়েছে এসে। এভাবে তো চলতে পারে না দীর্ঘদিন। গত নির্বাচনে আমরা বিএলওকে বলেছিলাম, বিএলও বা যারা আছে, এবং আমি বিডিও অফিসের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যথারীতি কিন্তু সেই কাগজপত্র জমা করে এবং মানে তাদের ডেথ সার্টিফিকেটে জমা করে তারা যে মৃত বা বহু লোক এখান থেকে চলে গেছে, কেউ হয়তো দেখা যাচ্ছে দিল্লিতে রয়েছে, কেউ হয়তো টোটালি ভারতবর্ষের মধ্যেই নেই, বিদেশে আছে, কিন্তু সেই নামগুলো সেই অফিসগতভাবে জমা পড়লেও আমাদের মনে হচ্ছে এগুলো নির্বাচন কমিশনের গাফিলতি। নিজেই পুলিশ আবার নিজেই বিচারক, জালিয়াত বিভাস অধিকারীর আরো কীর্তি ফাঁস। এনজিওর নামে পৈতৃক জমির সমস্যা মেটাতে সামন পাঠিয়ে তলব, আশ্রমেই বসানো হতো সালিশি সভা। ভাবুন একবার, মামলার ভয় দেখিয়ে টাকা হাতানোই ছিল মূল লক্ষ্য জালিয়াত বিভাসের। কথা বলবো, আমাদের সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এবার যে অভিযোগটা উঠে আসছে যে কখনো পুলিশের ভূমিকা থেকে শুরু করে এবার বিচারকের ভূমিকায় জালিয়াতে বিভাস একেবারে জমির সমস্যা মেটাতে আশ্রমে রীতিমতন সালিশি সভা বসাতো, আর কি খবর হয়েছে তোমার কাছে এখনো পর্যন্ত? আর কি জানা যাচ্ছে? দেখো, নয়ডা পুলিশ প্রথমে বিভাস অধিকারীর এই ভুয়ো থানার তথ্য সামনে নিয়ে আসে এবং বিভাস অধিকারী তার ছেলেসহ একটা টিমকে 6 জনের টিমকে গ্রেফতার করে। তদন্ত করতে গিয়ে এই নয়ডা পুলিশের হাতেই এবার বিভাসের আদালত সংক্রান্ত নথি। কি আদালত? বিভাসের আশ্রমে বসতো সালিশি সভা, তাও কিসের সালিশি সভা?
দুই পরিবারের পৈতৃক ভিটের সমস্যা মেটানো সংক্রান্ত সালিসি সভা। ইতিমধ্যে নয়ডা পুলিশের কাছে সেই তথ্য রয়েছে, সেই নোটিশ রয়েছে, যে নোটিশ আমরা TV9 বাংলা আমাদের কাছেও রয়েছে, সেই তো নোটিশ আমরা দেখাচ্ছি যে বিভাসের যে এনজিওর অফিস রয়েছে বেলেঘাটা, যেখানে ইন্টারপোলের ছবি ব্যবহার করা হতো, নাম ব্যবহার করা হতো, সেই এনজিওর মারফত বীরভূমের একাধিক পরিবারের কাছে যেত নোটিশ, যাদের দুই পরিবারের মধ্যে কোনো জমি সংক্রান্ত সমস্যা রয়েছে। নোটিশ পাঠিয়ে তাদেরকে এনজিওর অফিসে ডাকা হতো না, ডাকা হতো সেই আশ্রমে একটা নির্দিষ্ট দিন সালিসি সভার মতো করে তাদেরকে তলব করা হতো, সমস্ত নথিসহ তাদেরকে আসতে বলা হতো। যদি তারা না আসতেন, অর্থাৎ যাদের জমি সংক্রান্ত সমস্যা, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যদি না আসতেন, তাদের বিরুদ্ধে পাল্টা মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হতো। সেই চিঠি যদি আমরা দেখাই, সেই নোটিশের কপি যদি আমরা দেখাই, সেখানে একদম সমস্ত ঠিক এইভাবে যে ক্ষেত্রে যে কোনো এজেন্সি, ইডি, সিবিআই বা রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ তদন্তের ক্ষেত্রে যখন যে কাউকে ডেকে পাঠায়, তাদের নোটিশের বয়ান যেরকম হয়, তারা যেভাবে কাউকে তলব করে নথিসহ, ঠিক একই কায়দায় বিভাস অধিকারীর এই স্বেচ্ছাসেবী সংস্থা তলব করত পরিবারকে। না যদি আসতো তাহলে তাদেরকে হুঁশিয়ারি দিত মামলায় ফাঁসিয়ে দেওয়ার। স্থানীয় লোকজন পুলিশের কাছে, নয়ডা পুলিশের কাছে দাবি করেছে যে এইভাবেই জমি হাতিয়ে নেওয়া এবং টাকা হাতিয়ে নেওয়া হতো, টাকা দাবি করা হতো। অর্থাৎ আশ্রমে গেলে সেখানে ভয় দেখানো হতো মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দেওয়ার, এবং যদি টাকা দেওয়া হতো তাহলে সমস্যা মেটানো হতো, না হলে স্বল্প দরে সেই জমি আবার আশ্রমকে বা বিভাস অধিকারীকে কাছেই বিক্রি করতে হতো। এই ছিল তার কায়দা জমি হাতিয়ে নেওয়ার। এবং এই ক্ষেত্রে বিচার কোথায় হতো? আশ্রমে। সালিসি সভা কোথায় হতো? আশ্রমে হতো। কে বিচার করতেন? খোদ এই বিভাস অধিকারী। এবং বুঝতে পেরেছি, তার মানে ভয় দেখিয়ে বিচার সভা বসিয়ে জমি হাতানোর মতন ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই জালিয়াত বিভাসের বিরুদ্ধে। ধন্যবাদ সুজয়।